আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সহকারী শিক্ষক গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। পাঠ পরিচিতি। বিষয় সাধারণ গণিত, শ্রেণী নবম ও দশম, অধ্যায় প্রথম। অধ্যায়ের শিরোনাম হলো বাস্তব সংখ্যা, লেকচার 4। শিক্ষণফল। পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হলো 1. মূলদ ও অমূলদ সংখ্যা কী তা বলতে পারবে। 2. মূলদ ও অমূলদ সংখ্যার উদাহরণ চিহ্নিত করতে পারবে। 3. অমূলদ সংখ্যা প্রমাণ করতে পারবে। তো আমরা পূর্বের লেকচার 3 সম্পূর্ণ লেকচারে আমরা অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের লেকচার 4। লেকচার 4-এ মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। এটা মূলদ এবং অমূলদের শেষ লেকচার। তো আমরা সরাসরি আজকের লেকচারে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের সংখ্যার ঝুড়ি। এখানে কতগুলো সংখ্যা বের হচ্ছে। প্রথমে বের হলো √3, তারপরে বের হয়েছে 5, তারপরে 2.1456765, তারপরে বের হয়েছে 1/2, তারপর হচ্ছে 0.232323, একইভাবে √2। তোমরা হয়তো এই সংখ্যাগুলোর সাথে পরিচিত, প্রত্যেকেই পরিচিত কোনটা কোন ধরনের সংখ্যা। তোমরা সকলেই জানো, পূর্বে তোমাদের 3টা লেকচার আলোচনা করা হয়েছে। প্রথম 2টা লেকচারে সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, কোনটা কোন ধরনের সংখ্যা। তো আমরা আজকের লেকচারে সরাসরি আমরা যে প্রধান টপিক মূলদ এবং অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কি আমরা সকলেই হয়তো পূর্বের লেকচারে অনেকবার তোমাদের আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবিন্দু, তোমরা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। মূলদ সংখ্যা কি? যেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, q এর মান 0 হতে পারবে না। তাহলে মূলদ সংখ্যার উদাহরণ হলো 3/1 = 3, 11/2 = 5.5, 5/3 = 1.6666 ইত্যাদি মূলদ সংখ্যা। আমরা মূলদ সংখ্যার উদাহরণ খুব সংক্ষিপ্ত আকারে চিহ্নিত করতে পারবো। আমরা যদি এই নোটটা বা এই মেসেজটা তোমরা যদি একটু মনে রাখো, তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই তোমাদের নোট খাতায় একটু নোটটা করে নাও, যে হচ্ছে যে মূলদ সংখ্যা উদাহরণ আমরা কোনগুলা ধরব। মূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা। তোমাদের মনে রাখতে হবে যে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাটাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার উদাহরণ সমস্ত পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5। অসংখ্য পূর্ণ সংখ্যা যেমন -1, -2, এগুলো হচ্ছে আমাদের কি? মূলদ সংখ্যা। একইভাবে ভগ্নাংশ সংখ্যা মানে হচ্ছে 3/2, 5/2, এগুলো হচ্ছে আমাদের কি? ভগ্নাংশ সংখ্যা। এগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তো একটু স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো, মূলদ সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে লেখা যায়। দুইটা সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে লেখা যায়, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা।
অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, অবশ্যই পি ও কিউ কি সংখ্যা হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। কিউ নট ইকুয়াল 0 হলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয় এইরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় মানে হচ্ছে যেমন টুকে কোনো বর্গ করা যাচ্ছে না, যেমন ফোরকে কিন্তু বর্গ করা যাচ্ছে 2 স্কোয়ার, তাহলে এটা পূর্ণবর্গ। যেটা পূর্ণবর্গ নয় ওইটার বর্গমূল, যেমন 2 এর বর্গমূল মানে √2, এটার বর্গমূল √2, তাহলে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। যেমন √2 এর ভ্যালু হচ্ছে 1.41423 ... অসংখ্য নাম্বার। তাহলে আমরা মূলদ সংখ্যা কি এবং অমূলদ সংখ্যা কি তোমরা হয়তো প্রত্যেকেই বুঝতে পারছো। এখন যদি আমরা একটু মূলদ সংখ্যার উদাহরণ যদি লক্ষ্য করি, নিচের কোনটি মূলদ সংখ্যার উদাহরণ? তাহলে মূলদ সংখ্যার উদাহরণ যদি লক্ষ্য করো, মূলদ সংখ্যার উদাহরণ আমাদের মূলদ সংখ্যাকে প্রকাশ করে কিউ দ্বারা, মূলদ সংখ্যাকে প্রকাশ করে আমাদের কিউ দ্বারা। তাহলে কিউ সমান সমান 4/5, -8/1, 0/1 ... তাহলে মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তোমরা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, এই মেসেজটা নোট করে নাও। তোমাদের হয়তো দ্বিতীয় লেকচারে বলা হয়েছে মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে ন্যাচারাল নাম্বারকে তোমাদের হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এটা তোমাদের পূর্বের লেকচারে বলা হয়েছে। তো মূলদ সংখ্যার উদাহরণ আমরা যদি একটু স্ক্রিনে লক্ষ্য করি, কিউ সমান সমান দেওয়া আছে একটা সেটের মধ্যে 4/5, -8/1, 0/1 ... অমূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে √2, √3, √5, √6, √7, √10 ... অসংখ্য। √11, √13, √15, √16 কি মূলদ সংখ্যা হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু দ্রুত লিখে ফেলো, √16 এটা কি মূলদ সংখ্যা হবে? এর উত্তরটা হয়তো তোমরা প্রত্যেকেই লিখতে পারছো যে √16 এটাকে কিন্তু 4 স্কোয়ার লেখা যায়। তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যায়, আমাদের শুধু 4 থাকে। তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা হবে, কিন্তু অমূলদ সংখ্যা হবে না। তোমাদের দেখো একটা কাজ দেওয়া আছে স্ক্রিনে, সাধারণ কাজ। নিচের সংখ্যাগুলো মূলদ ও অমূলদ, নিচের কোন সংখ্যাগুলো মূলদ ও অমূলদ সংখ্যা তা চিহ্নিত করো। প্রথমে দেওয়া আছে 9, 11, 7/2, √13, √5/2, √9/2, তারপরে ঘনমূল দিয়ে 27/8, তারপরে দেওয়া আছে 5/√2। তাহলে এর মধ্যে মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা হচ্ছে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে আমাদের 9, 11, 7/2, √9/2। √9কে যদি আমরা লিখি 3 স্কোয়ার, স্কোয়ার রুট কাটাকাটি চলে যায়, আমাদের থাকে 3/2। ঘনমূলের মধ্যে 27/8, তাহলে 27কে লিখতে পারি আমরা 3 কিউব, 8কে লিখতে পারি 2 কিউব। তাহলে কিউব ঘনমূলে চলে যায়, এখানে থাকে শুধুমাত্র 3/2। তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা। তোমরা একটু প্রত্যেকেই ঘনমূলের উদাহরণটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি আবার বলতেছি এটার ব্যাখ্যাটা। ঘনমূল দিয়ে 27/8 আছে, তাহলে 27কে লিখতে পারি 3 কিউব, আর 8কে লিখতে পারি 2 কিউব। তাহলে 3 কিউব মানে হচ্ছে আমাদের ঘনমূলের ওই কিউব ওখানে ঘনমূল থেকে চলে যাবে, চলে গিয়ে এখানে থাকবে 3, উপর নিচে থাকবে কত 2, তাহলে আমাদের 3/2। তাহলে এটা অবশ্যই আমাদের মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? যেমন √13 এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তারপর হচ্ছে √5/2 এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তো আমরা এখন সরাসরি আজকের লেকচারের আরেকটা অংশে চলে যাই। আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কী সেটার ব্যাখ্যা আমাদের অলরেডি আলোচনা করা হয়েছে। এখন আমরা চলে যাব যে কোনো একটা সংখ্যাকে কিভাবে
অমূলদ সংখ্যা প্রমাণ করব। এটা পূর্বের লেকচার 3তে আমরা √3 অমূলদ সংখ্যা প্রমাণ করে দেখানো হয়েছে। আজকে আমরা এখন আলোচনা করব √5। √5 একটি অমূলদ সংখ্যা, তা আলোচনা করব। কিভাবে করব এখন √2 এটা কি? এটা অমূলদ সংখ্যা। কিভাবে? √2 পূর্ণ সংখ্যা নয়, √2 পূর্ণ সংখ্যা নয় এবং সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। √2টা পূর্ণ সংখ্যা নয় এবং সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। √2টা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে √2কে যদি আমরা ভাঙাইলে আমরা এরকম পাবো 1.4142 এরকম করে আমরা পাবো ডট। তাহলে এটা অবশ্যই পূর্ণ সংখ্যা নয় এবং একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাহলে √2কে আমরা দেখতে পেলাম যে পূর্ণ সংখ্যা নয় এবং সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাহলে কি বলা যায়? √2টাকে আমরা কি বলতে পারবো? √2টা আমরা কি বলতে পারবো? √2 একটি অমূলদ সংখ্যা। √2 একটি কি? অমূলদ সংখ্যা। তাহলে আমরা এখন লেকচারের পরবর্তী টপিক √2 একটি অমূলদ সংখ্যা, এটার প্রমাণ দেখব আজকের লেকচারে। একইভাবে √5 একটি অমূলদ সংখ্যা, এটা আমরা দেখব। তো আমরা সরাসরি চলে যাই প্রমাণের দিকে। তো √2 একটি অমূলদ সংখ্যা আমরা প্রমাণ করি। তাহলে প্রমাণের ক্ষেত্রে প্রথমে প্রমাণ লিখব। তাহলে অমূলদ সংখ্যা কি, এটা আমাদের আগে জানতে হবে। অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশকে অমূলদ সংখ্যা বলে। অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশকে অমূলদ সংখ্যা বলে। তাহলে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশকে অমূলদ সংখ্যা বলে, অথবা পূর্ণ সংখ্যা নয় এবং সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না এমন সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। অবশ্যই পূর্ণবর্গ নয় এবং সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা, কোনো সাধারণ ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না এমন সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে আমরা কিভাবে এই √2কে অমূলদ সংখ্যা প্রমাণ করব? আমরা কিভাবে প্রমাণ করতে পারি? আমরা পূর্বের লেকচার 3তে 4টা ধাপের মাধ্যমে হচ্ছে আমরা √2 অমূলদ সংখ্যা প্রমাণ করে দেখানো হয়েছে আজকের লেকচারে। তাহলে আমরা কিভাবে এই √2 সংখ্যাটাকে অমূলদ সংখ্যা প্রমাণ করব, কিভাবে করতে পারবো? তাহলে প্রথমে ফার্স্ট সত্য, সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়। সংখ্যার প্রমাণ করব কিভাবে? এই √2 সংখ্যাটিকে অমূলদ সংখ্যা প্রমাণ করব কিভাবে? প্রথম সত্য হচ্ছে সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়। প্রথম শর্ত সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয় এবং দ্বিতীয় সত্য হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাহলে এই দুইটা ধাপ যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে √2 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের সংখ্যাটা পূর্ণ সংখ্যা নয়, এটা আমাদের করে দেখানো লাগবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এটা কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এটা অবশ্যই আমাদের দেখানো লাগবে। তাহলেই আমরা বলতে পারবো সর্বশেষে √2 একটি অমূলদ সংখ্যা। তো আমরা লক্ষ্য করি প্রমাণের প্রথম দিকে আমরা আমাদের হয়তো পূর্বের লেকচারে বলা হয়েছে যেমন √3 একটি অমূলদ সংখ্যা, এটার ক্ষেত্রে বলা হয়েছে যেমন 3-এর ছোট এমন একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে, একইভাবে 3-এর বড় একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। তাহলে এখন আমাদের ঠিক √2-র ক্ষেত্রে একই কাজ। তাহলে প্রথমে আমাদের 2-এর ছোট এমন একটা মান নিতে হবে যেটা অবশ্যই পূর্ণবর্গ, একইভাবে 2-এর বড় একটা পূর্ণবর্গ সংখ্যার মান নিতে হবে, যেমন 1। 2-এর ছোট হচ্ছে 1, একইভাবে 2-এর বড় হচ্ছে 4 পূর্ণবর্গ। তাহলে এখন আমরা বলতে পারবো, আমরা এটা দেখাবো, ম্যাথমেটিক্যালি দেখাবো যে এখানে 2 1-এর চেয়ে বড় এবং কি 2 4-এর চেয়ে ছোট। এখন এই টোটাল টার্মটাকে আমরা বর্গমূল করব। আমরা যে টার্মটা নিলাম এই টার্মটাকে, টোটাল টার্মটাকে আমরা বর্গমূল করব √1, একইভাবে √2, √4। √1 মানে হচ্ছে আমরা পাবো 1, আর √2 মানে 2, √4 মানে হচ্ছে আমাদের 2 স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে থাকবে আমাদের কত? 2। তাহলে এখন আমরা বলতে পারবো আমরা টোটাল ইকুয়েশনটা, টোটাল যে টার্মটা পেলাম, টার্মটা হচ্ছে আমাদের √2 এর মান 1-এর বড় কিন্তু 2-এর ছোট। তাহলে আমরা
এই জিনিসটার ক্ষেত্রে আমরা জাস্ট এটাকে আমরা হয়তো দেখানো হয়েছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, রুট ওভার 2 স্কোয়ার মানে হচ্ছে 2, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এটা তুমি হয়তো তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা তোমরা দেখাইলেও চলবে, না দেখাইলেও হবে। তোমরা প্রথমে ওই যে আমরা জানি লেখে যে কাজটুক করা হয়েছে এই কাজটুক যদি তোমরা করতে পারো, এই পর্যন্ত আসতে পারো, তারপর হচ্ছে প্রমাণের প্রথম লাইন যেমন 1 স্কোয়ার সমান সমান 1, রুট ওভার 2 স্কোয়ার সমান সমান 2, আবার একইভাবে 2 স্কোয়ার সমান সমান 4, এই লাইনটুক না করলেও হবে। তাহলে এখন আমরা বলবো যে রুট ওভার 2 এর মান, সুতরাং আমরা বলবো সুতরাং রুট ওভার 2 এর মান 1 অপেক্ষা বড় এবং 2 অপেক্ষা ছোট। রুট ওভার 2 এর মান 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। অতএব আমরা বলবো যে রুট ওভার 2 পূর্ণ সংখ্যা নয়। রুট ওভার 2 পূর্ণ সংখ্যা নয়। আমরা দেখলাম যে রুট ওভার 2 এর মানটা 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। তাহলে আমরা বলবো যে অতএব রুট ওভার 2 পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমাদের প্রথম ধাপ, আজকের লেকচারের 2টা ট্রিক্সে আমরা অমূলত সংখ্যা প্রমাণ করব। আমাদের প্রথম সত্য হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, এটা দেখাবো। দ্বিতীয় সত্য হচ্ছে এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে আমরা বলতে পারবো এটি একটি অমূলত সংখ্যা। তাহলে আমাদের প্রথম কাজ শেষ, এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে অতএব রুট ওভার 2 পূর্ণ সংখ্যা নয়। দলীয় কাজ তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের যে কাজটা দেওয়া আছে, যদি এখন তোমাদের কোনো প্রশ্ন হয়তো এরকম কোনো প্রশ্ন আসে, তোমাদের প্রশ্নটা একটু দলীয় কাজটা করবা, প্রমাণ করো যে রুট ওভার 3 একটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে রুট ওভার 3 একটি পূর্ণ সংখ্যা নয়, এটা প্রমাণ কিভাবে করবা? তাহলে প্রথম কাজ মনে রাখতে হবে রুট ওভার 3, রুটের মধ্যে যে 3 টার্মটা আছে, 3 টার্মটার এমন একটা সংখ্যা নিতে হবে, পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে যেটা 3 এর ছোট, একইভাবে 3 এর কি বড় একটা সংখ্যা নিতে, যেমন এরকম নেওয়া যায় 1 3 4। তাহলে 1 3 4 নিলে এটাকে আমরা পরবর্তীতে যে মানটা আমরা নিব এটাকে টোটালটাকে আমরা বর্গমূল করে দিব। বর্গমূল করে দিলে আমাদের এরকম পাবো 1 রুট ওভার 3, তারপর পাবো 2। তাহলে আমরা সর্বশেষে বলবো যে রুট ওভার 3 এর মান 1 এর বড় কিন্তু 2 এর ছোট, 2 এর ছোট। তাহলে অতএব রুট ওভার 3 একটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে খুব সহজেই কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। যদি কখনো আমাদের রুট ওভার 2, রুট ওভার 3, রুট ওভার 5 পূর্ণ সংখ্যা নয়, এগুলো যদি কখনো তোমাদের এক্সাম পরীক্ষা বা মডেল টেস্টে আসে, খুব সহজেই অ্যান্সার করতে পারবা। তো রুট ওভার 2 আমরা দেখলাম যে রুট ওভার 2 পূর্ণ সংখ্যা না। এখন রুট ওভার 2 যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে রুট ওভার 2 কী ধরনের সংখ্যা হবে? তাহলে রুট ওভার 2 হয় মূলদ সংখ্যা হবে, না হলে অমূলদ সংখ্যা হবে। তাহলে আমরা বলবো যে রুট ওভার 2 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। তাহলে রুট ওভার 2 যদি রুট ওভার 2 মূলদ সংখ্যা হয়, যেহেতু আমাদের অমূলদ প্রমাণ করতে হবে, আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমাদের অমূলদ প্রমাণ করতে হবে, আমাদের মনে রাখতে হবে যে আমি যখন এটা মূলদ হবে না তখনই আমাদের এটা অমূলদ বলতে পারবো। তাহলে আমি মূলদ দিয়ে কাজ করি, তাহলে আমরা লিখব যে ধরি রুট ওভার 2 সমান সমান পি বাই কিউ, বা এটা আমি প্রথমে এটা লিখে নিতে পারি যে যদি রুট ওভার 2 মূলদ সংখ্যা হয় তাহলে মূলদ সংখ্যার শর্ত হচ্ছে যে পি বাই কিউ আকারে প্রকাশ করলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি রুট ওভার 2 সমান সমান পি বাই কিউ। তাহলে পি বাই কিউ এটা হচ্ছে মূলদ সংখ্যা হবে। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যার শর্ত। এখন আমার কাজ হচ্ছে উভয় পক্ষে, তাহলে এখন আমি টোটালটাকে লিখব যে ধরি রুট ওভার 2 সমান সমান পি বাই কিউ, যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ এর মান অবশ্যই 1-এর বড় হতে হবে। তাহলে আমি প্রথমে ধরে নিলাম রুট ওভার 2 মূলদ সংখ্যা। তাহলে আমরা পেলাম যে রুট ওভার 2 সমান সমান পি বাই কিউ। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে টোটাল যে টার্মটা, টোটাল যে ক্যালকুলেশনে যে আমরা যে রুট ওভার 2 সমান সমান পি বাই কিউ যেটা পেলাম, এটাকে আমাদের এখন রুটটাকে আমাদের টোটালটাকে বর্গ করতে হবে। টোটালটাকে বর্গ করলেই, যেহেতু বর্গমূল আছে, বর্গ করলে আমাদের রুট চলে যাবে। তাহলে রুট ওভার 2 স্কোয়ার মানে হচ্ছে শুধু থাকবে 2। একইভাবে পি বাই কিউ হোল স্কোয়ার মানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করে পেলাম 2 সমান সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে, যেটা লক্ষ্য রাখার বিষয়, এখন আমাদের যে কাজটা করতে হবে,
টু সমান সমান পি স্কয়ার বাই কিউ, এই টোটাল টার্মটাকে কিউ দ্বারা গুণ করব। উভয় পক্ষে আমরা কিউ দ্বারা গুণ করব। তাহলে উভয় পক্ষে আমরা যদি কিউ দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো? উভয় পক্ষে আমরা কিউ দ্বারা গুণ করলে, যেমন টুকে কিউ দ্বারা গুণ করলে টু কিউ, তাহলে পি স্কয়ার ইন্টু কিউ বাই কিউ স্কয়ার। তাহলে কিউ দিয়ে যদি নিচের কিউ স্কয়ারের মধ্যে কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে পি স্কয়ার বাই কিউ। তাহলে উভয় পক্ষে আমরা কিউ দ্বারা গুণ করে পেলাম টু কিউ সমান সমান পি স্কয়ার বাই কিউ। তো স্পষ্টত আমরা বলতে পারি টু কিউ পূর্ণ সংখ্যা। টু কিউ সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা। কিভাবে বলতে পারি? যদি কিউ এর একটা ভ্যালু ধরো, যেমন কিউ এর একটা ভ্যালু 1, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, তাহলে 2 কিউ একটা পূর্ণ সংখ্যা। কিন্তু পি স্কয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা নয়। কিভাবে? পি এর ভ্যালু যদি আমরা 1 বলি, কিউ এর ভ্যালু যদি আমরা 2 বলি, তাহলে 1/2, তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে না। টু কিউ আমরা দেখতে পাচ্ছি যে এটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউটা পূর্ণ সংখ্যা না। তাহলে পি স্কয়ার বাই কিউটা হচ্ছে একটা ভগ্নাংশ টাইপের সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে এর কারণটা হচ্ছে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং কিউ এর মান 1-এর বড়। পি ও কিউ স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং কিউ এর মান 1-এর বড়। তাহলে আমরা বলতে পারি যে যদি টু কিউটা পূর্ণ সংখ্যা হয়, পি স্কয়ার বাই কিউটা যদি আমাদের পূর্ণ সংখ্যা না হয়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের আমরা যে ইকুয়েশন পেলাম টু কিউ সমান সমান পি স্কয়ার বাই কিউ, তাহলে একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে দুইটা কি কখনো সমান হতে পারে? তাহলে খুব সহজেই আমরা বলতে পারি যে টু কিউ এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না। টু কিউ এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না, অর্থাৎ √2 নট ইকুয়াল পি বাই কিউ। তাহলে √2কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে যেহেতু দুইটা আমাদের সমান হতে পারে না, তাহলে আমরা বলতে পারি √2 নট ইকুয়াল পি বাই কিউ। তো আমরা তাহলে এখন বলতে পারি যে √2 নট ইকুয়াল পি বাই কিউ। তাহলে √2টা যদি পি বাই কিউর সমান না হয় তাহলে আমার কি হবে? যদি পি বাই কিউ এর সমান হতো তাহলে আমাদের এটা হচ্ছে কি সংখ্যা ছিল? মূলদ সংখ্যা ছিল। কিন্তু যেহেতু পি বাই কিউ এর সমান না, তাহলে আমি বলতে পারি যে √2 একটি কি? অমূলদ সংখ্যা। √2 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা খুব সহজেই √2 একটি অমূলদ সংখ্যা খুব সহজেই আমরা প্রমাণ করতে পারবো যদি দুইটা ট্রিক্সে আমরা আগাই। প্রথম ট্রিক্স হচ্ছে আমাদের এটা পূর্ণ সংখ্যা নয়, এটা প্রমাণ করে দেখানো লাগবে, এটা প্রমাণ করতে হবে অঙ্কটার মধ্যে। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের এটা অবশ্যই মূলদ সংখ্যা হবে না। এটা যদি আমরা বলতে পারি তাহলে এটা অবশ্যই অমূলদ সংখ্যা আমরা প্রমাণ করে দেখাইতে পারবো। আর পূর্বের লেকচার 3তে আমরা 4টা ট্রিক্সের উপর অবলম্বন করে পুরো ম্যাথটাকে কমপ্লিট পুরো √3 অমূলদ সংখ্যা এটা আমাদের দেখানো হয়েছে। প্রথম ট্রিক ছিল এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা অবশ্যই ওই সংখ্যাটা থেকে অবশ্যই বড় একটা পূর্ণবর্গ, ছোট একটা পূর্ণবর্গ। দ্বিতীয় শর্ত ছিল এটা ওই মানটাকে আমরা বর্গমূল করব, তাহলে ওটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে না। তারপরে টোটাল মানটাকে আমরা ধরে নিব যে এটা একটা মূলদ সংখ্যা। এটা ধরে নেওয়ার পর তারপরে আমাদের শেষ টার্ম ছিল এটা অবশ্যই একটা অতিরিক্ত একটা কিউ টার্ম দ্বারা আমরা গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে আমাদের এটা শেষে যে ইকুয়েশনটা আসবে সেই দুইটা সমান আসবে। কিন্তু আমরা বলবো যে একটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে পরবর্তীতে আমরা খুব সহজেই সর্বশেষে আমরা বলতে পারবো যে এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা যদি লেকচারের পরবর্তী দিকে একটু যদি লক্ষ্য করি, আমাদের পরবর্তীতে দেওয়া আছে √5 ও 4 দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। √5 ও 4 দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। √5 ও 4 দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে যে আমরা √5টাকে আমরা ভাঙাবো। √5 সমান 2.2361 ... এবং 4 আমরা এখন দুইটা অমূলদ সংখ্যা ধরে নিতে হবে এই √5 ও 4 এর মধ্যবর্তী
মধ্যবর্তী দুইটা অমূলদ সংখ্যা ধরে নিতে হবে। তাহলে প্রথম অমূলদ সংখ্যা আমরা ধরে নিলাম, মনে করি একটি সংখ্যা এ সমান সমান 3.1411441 তাহলে আমরা এমনভাবে সংখ্যাটা ধরবো যেটা অবশ্যই একটা অমূলদ সংখ্যা ধরে নিতে হবে। এটা মনে রাখতে হবে, এটা অবশ্যই একটা কী সংখ্যা? অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা আমরা চাইলে এমনভাবে ধরতে পারবো যেটা পৌনঃপুনিক নয়, এইরকম টাইপের একটা অমূলদ সংখ্যা। অগুচ্ছাল আমরা একটা অমূলদ সংখ্যা ধরে নিব। তো একটা সংখ্যা এ ধরে নিলাম, এটা অবশ্যই √5 থেকে বড় কিন্তু 4 থেকে ছোট। একইভাবে আমরা অপর একটা সংখ্যা ধরে নিব বি, সেটাও একটা অমূলদ সংখ্যা, কারণ সেটা এখানে দুইটা অমূলদ সংখ্যা যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে অবশ্যই দুইটাই অমূলদ নিতে হবে। তাহলে বি এটাও এমনভাবে ধরতে হবে যেটা √5 থেকে বড় কিন্তু 4 থেকে ছোট। তাহলে বি সমান সমান আমরা ধরে নিলাম 3.56556565 তাহলে এ এবং বি দুইটার মান এমনভাবে ধরা হয়েছে, এ এর মান হচ্ছে একটা অমূলদ সংখ্যা, বি এর মান হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে এ এবং বি এই দুইটা মানই যেই আমাদের যে অঙ্ক দেওয়া থাকবে, এই প্রদত্ত অঙ্কের মধ্যে যে দুইটা মান দেওয়া আছে √5 ও 4, এদের মধ্যবর্তী অমূলদ সংখ্যা নিতে হবে। তো আমরা এখন বলতে পারি স্পষ্টত এ ও বি দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ই √5 অপেক্ষা বড় কিন্তু 4 অপেক্ষা ছোট। তাহলে স্পষ্টত এ ও বি দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ই √5 অপেক্ষা বড় কিন্তু 4 অপেক্ষা ছোট। তো আমরা একটু যদি স্ক্রিনে লক্ষ্য করো, আমরা দেখাবো ম্যাথমেটিক্যালি যেটা আমরা দেখাবো, অর্থাৎ 2.236 যেটা অবশ্যই 3.1411 মানে এ থেকে আমাদের এর ভ্যালুটা 2.2361 থেকে আমাদের বড় কিন্তু 4 থেকে ছোট। এটা আমাদের স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো দেখানো হয়েছে। একইভাবে আমাদের অপর যেই টার্মটা, যেমন এই যে বি এর ভ্যালুটা হচ্ছে 2.2361 থেকে আমাদের হচ্ছে বড় কিন্তু 4 থেকে ছোট। তো এখন আমরা বলবো যে আবার এ ও বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এখন যেহেতু অমূলদ সংখ্যার সংজ্ঞাটা আমাদের মাথায় সেট করে রাখতে হবে। অমূলদ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। p/q মানে হচ্ছে ভগ্নাংশ। তাহলে এ ও বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি দুটি অমূলদ সংখ্যা। এ ও বি দুটি অমূলদ সংখ্যা যা √5 ও 4 এর মধ্যবর্তী অবস্থিত, যা √5 ও 4 এর মধ্যবর্তীতে অবস্থিত। তাহলে এর অ্যান্সার আমরা যদি লক্ষ্য করি, অ্যান্সারটা আমরা লিখব যে অ্যান্সারটা আমরা এর ভ্যালু ধরা হয়েছে 3.141141114 এবং বি এর ভ্যালুটা হচ্ছে 3.56555556 একটু যদি লক্ষ্য করো, আমাদের এই প্রশ্নের মধ্যে দুইটা সংখ্যাই অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলা হয়েছে। এখন যদি তোমাদের এই প্রশ্নটা যদি একটু চেঞ্জ করে যদি তোমাদের বলে যে এমনভাবে দুইটা মান দেওয়া আছে, দুইটা মান দিয়ে বলা হলো যে দুটি সংখ্যাই মূলদ সংখ্যা প্রমাণ করো, তাহলে আমি অবশ্যই যেই দুইটা সংখ্যা প্রদত্ত সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাটার মধ্যে ওদের মধ্যবর্তী দুইটা মান ধরে নিব। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু এমনভাবে ধরতে হবে যেটা যেই দুইটা প্রশ্নের মধ্যে যে দুইটা মান দেওয়া থাকবে তাদের মধ্যবর্তী মূলদ সংখ্যা ধরে নিতে হবে। তাহলে মূলদ সংখ্যা ধরে নিলে আমরা মূলদ প্রমাণ করতে পারবো। আবার যদি কোনো সময় প্রশ্ন যদি একটু চেঞ্জ করে যে একটা মূলদ একটা অমূলদ, তাহলে অবশ্যই যেই দুইটা মান দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে এদের মধ্যবর্তী একটা মান ধরবো আমরা মূলদ, আরেকটা মান ধরবো কি আমরা অমূলদ। তাহলে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারবো। তাহলে আমরা সর্বশেষে √5 ও 4 এর মধ্যে দুইটাই অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারবো কিভাবে, যার জাস্ট ট্রিক্সটা যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা খুব সহজেই ডিফাইন করতে পারবা যদি তোমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সংজ্ঞা জানো, বা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কিভাবে ভাঙায় সেটা যদি তোমরা জানো, তাহলে খুব সহজেই অ্যান্সার করতে পারবা নিচের কোনটা মূলদ কোনটা হচ্ছে অমূলদ। তো আমরা এখন দেখব যে প্রতিজ্ঞা √5 একটি অমূলদ সংখ্যা। আমরা পূর্বে আজকের লেকচারে √2 একটি অমূলদ সংখ্যা দেখানো হয়েছে, এখন আমরা √5 একটি অমূলদ সংখ্যা। অমূলদ নিয়ে আমাদের এটাই হচ্ছে শেষ টার্ম যেটা আমাদের দেখানো হয়েছে। এখন আমরা আলোচনা করব অমূলদ নিয়ে। এই যে √5 একটি অমূলদ সংখ্যা, এটা আমাদের আজকের মূলদ এবং অমূলদের শেষ টপিক। তো আমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করব, বিশেষ করে যেই দুইটা লেকচারের মধ্যে তোমাদের মূলদ এবং অমূলদ দেখানো হয়েছে, এই দুইটা লেকচারের মধ্যে মূলদ এবং অমূলদ খুবই ইম্পর্টেন্ট। এই বাস্তব সংখ্যা অধ্যায়ের মধ্যে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যদি কোনো সময় বোর্ডে কোশ্চেন হয়ে থাকে তাহলে এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। এমনকি স্কুলের তোমাদের হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা, বিভিন্ন টেস্টে প্রায়ই আসে। তো আমরা চলে যাই সরাসরি প্রতিজ্ঞা √5 একটি অমূলদ সংখ্যা। √5 একটি অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু স্ক্রিনে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে √5 এর এমন একটা মান ধরতে হবে যে মানটা হচ্ছে অবশ্যই √5 এর মধ্যবর্তী দুইটা এমনভাবে মান ধরতে হবে, এর একটা মান হচ্ছে অবশ্যই পূর্ণ সংখ্যা ছোট ধরতে হবে, একটা মান হচ্ছে বড় এমনভাবে ধরতে হবে। তাহলে 4 আমরা ধরতে পারি 4, 5, 9 পূর্ণবর্গ হচ্ছে 4, 5, 9। তাহলে 4 রে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, একইভাবে 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। √5 স্কোয়ার মানে হচ্ছে শুধু 5। তাহলে আমরা এখন এই টার্মটা এইভাবে দেখাবো যে √5 প্রথমে এইভাবে দেখাবো যে 4 মানে √5 4 থেকে বড় কিন্তু 9 থেকে ছোট। এখন টোটাল যে মানটা, এই মানটাকে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে আমরা এরকম পাবো যে 2 √5, তারপরে পাবো শুধু 3। তাহলে এখন আমি সর্বশেষে বলতে পারবো যে √5 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট। √5 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট। তাহলে আমি যেহেতু ছোট চলে আসছে, তাহলে আমরা এখন বলতে পারবো যে সুতরাং √5 পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা √5 একটি অমূলদ সংখ্যা এটা প্রমাণ করতে গেলে দুইটা বেসিসের উপর আমরা প্রমাণ করতে পারবো। প্রথমে হচ্ছে এটা পূর্ণ সংখ্যা নয়, এটা আমরা দেখাবো। দ্বিতীয় সত্য হচ্ছে এটা কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তখনই আমরা বলতে পারবো যে এটা একটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের প্রথম বেসিসের প্রথম ধাপ কমপ্লিট হলো যে √5 পূর্ণ সংখ্যা নয়। তাহলে এখন আমরা ধরে নেই যে মনে করি √5 একটি মূলদ সংখ্যা, কারণ √5 কী ধরনের সংখ্যা এটা আমরা জানি না। তাহলে এখন আমরা ধরে নিলাম √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে ধরি √5 একটি মূলদ সংখ্যা। এখন আমরা ধরে ধরি √5 একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা ধরে নিতে হলে আমাদের মূলদ সংখ্যার শর্ত জানতে হবে। তাহলে √5 একটি মূলদ সংখ্যা হলে আমরা শর্ত হচ্ছে মূলদ সংখ্যার শর্ত হচ্ছে p/q আকারের সংখ্যাকেই মূলদ সংখ্যা বলে। তাহলে আমরা বলতে পারবো যে √5 = p/q। √5 = p/q, যেখানে pq পরস্পর সহমৌলিক, এবং q এর মান 1-এর বড়। এখন আমার কাজ হচ্ছে যে আমি লিখব যে ধরি √5 = p/q। √5 = p/q, যেখানে p ও q পরস্পর সহমৌলিক এবং q এর মান 1-এর বড়। তাহলে এখন টোটাল মানটাকে, যেহেতু আমার √5 এখানে রুট আসছে, তাহলে এই বর্গমূলটাকে আমাদের যদি সরাইতে হয় তাহলে আমাদের হচ্ছে বর্গ করতে হবে উভয় পক্ষে। তাহলে √5 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। এটা তোমরা হয়তো এটা নিয়ে অলরেডি তোমাদের 3টে এক্সাম্পল চলতেছে অমূলদ সংখ্যা কীভাবে প্রমাণ করে। তো তোমরা এই 3টে এক্সাম্পল মনোযোগ সহকারে যদি পুরো লেকচারটা দেখো তাহলে খুব সহজেই অ্যান্সার করতে পারবা। √5 এটাকে আমরা যদি রুটটাকে যদি সরাইতে হয় তাহলে আমাদের উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে √5 স্কোয়ার = p/q হোল স্কোয়ার।
তাহলে স্কোয়ার আর রুট বর্জন করলে আমাদের শুধু থাকবে 5। পি রে স্কোয়ার করলে হচ্ছে পি স্কোয়ার, আর কিউ রে স্কোয়ার করলে হচ্ছে কি কিউ স্কোয়ার। এখন আমার কাজ হচ্ছে উভয় পক্ষে কিউ দ্বারা আমরা গুণ করব। উভয় পক্ষে আমরা কিউ দ্বারা গুণ করব। উভয় পক্ষে কিউ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো 5Q। 5Q সমান সমান পি স্কোয়ার ইন্টু কিউ বাই কিউ স্কোয়ার। তাহলে কিউ কিউ আমরা বর্জন করলে থাকবে পি স্কোয়ার বাই কিউ। তাহলে আমি এখন বলতে পারি যে 5Q সমান সমান পি স্কোয়ার বাই কিউ। তাহলে এখন স্পষ্টত বলতে পারি যে 5Q একটি পূর্ণ সংখ্যা। 5Q একটি পূর্ণ সংখ্যা, অপরপক্ষে পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। এর কারণ হচ্ছে পি ও কিউ পরস্পর, পি ও কিউ স্বাভাবিক সহমৌলিক সংখ্যা এবং কিউ এর মান 1-এর বড়। এর মানটা হচ্ছে কি, একটু যদি চিন্তা করো, 5Q এখানে এটা পূর্ণ সংখ্যা হবে, যেমন পি স্কোয়ার বাই কিউ, পি এর একটা ভ্যালু ধরো, কিউ এর একটা ভ্যালু ধরো, এটা কখনই পূর্ণ সংখ্যা হবে না, এটা অবশ্যই একটা ভগ্নাংশ সংখ্যা হবে। তাহলে এই দুইটা সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা বলতে পারি যে পি স্কোয়ার বাই কিউ এবং 5Q সমান হতে পারে না। পি স্কোয়ার বাই কিউ 5Q সমান হতে পারে না। তাহলে আমরা বলতে পারি যে √5 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না। যেহেতু সমান হতে পারে না, তাহলে আমি বলবো যে √5 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না। তাহলে আমি যেহেতু সংখ্যা হতে পারে না, পি বাই কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না, তাহলে আমরা বলতে পারবো সর্বশেষে যে সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। √5 একটি অমূলদ সংখ্যা। আজকের লেকচারে আমরা কি শিখলাম তার উপর মূল্যায়ন। তোমাদের প্রথম প্রশ্ন, মূলদ ও অমূলদ সংখ্যা বলতে কি বুঝো? মূলদ ও অমূলদ সংখ্যা বলতে কি বুঝো? তাহলে এর উত্তরটা কি হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা খুব অল্পতেই খাতার মধ্যে একটু লিখে ফেলো, মূলদ ও অমূলদ সংখ্যা বলতে কি বুঝো। তোমাদের হয়তো প্রত্যেকেই খাতায় লিখতে পারছো যে এটার উত্তর কি হবে। তারপর আমি একবার বলে দিচ্ছি মূলদ ও অমূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, আর যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ। তা আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভগ্নাংশের ব্যাখ্যা দাও। ভগ্নাংশের ব্যাখ্যা দাও। একটা ভগ্নাংশ সংখ্যার যদি আমরা ব্যাখ্যা দেয়, যে সংখ্যাকে পি বাই কিউ আকারের সংখ্যাটাই হচ্ছে আমাদের কি একটা ভগ্নাংশ সংখ্যা। এটা কিভাবে হবে সেটার ব্যাখ্যা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। যে আজকের লেকচারগুলোকে তোমরা কতটুকু শিখলা এটা তোমরা প্রত্যেকে হয়তো খাতার মধ্যে উত্তর করবা। আজকের লেকচারের আলোকে তোমাদের বাড়ির কাজ হলো প্রমাণ করো যে ঘনমূল 8 এবং √5 একটি অমূলদ সংখ্যা। এই দুইটা সংখ্যা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ঘনমূল দিয়ে হচ্ছে 8 এবং √5 একটি অমূলদ সংখ্যা। √5 অমূলদ সংখ্যা অলরেডি আমাদের লেকচারে দেখানো হয়েছে, তোমরা ঘনমূলেরটা প্র্যাকটিস করবা। আজকের লেকচার হচ্ছে লেকচার 4 এবং লেকচার 3 যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই তোমরা আজকের লেকচারের বাড়ির কাজটা খুব সহজেই করতে পারবো। এই ছিল তোমাদের আজকের মতো লেকচার। তোমাদের হয়তো আজকের লেকচার সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা কোনো কিছুতে সমস্যা হয় তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে হয়তো কমেন্ট করবা যে তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো লেকচার বুঝতে অসুবিধা হলে যেটা নিয়ে প্রবলেম সেটা হয়তো কমেন্টে জানাবা। অবশ্যই আমরা সেটার উত্তর দেখিয়ে দিব। তো আজকের মতো লেকচার এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। খোদা হাফেজ।